বাংলা নেট চ্যানেলের আজকের পাঠ প্রমথ চৌধুরীর প্রবন্ধ বই পড়া। শুরু করছি প্রবন্ধ পাঠ। প্রমথ চৌধুরীর প্রবন্ধ বই পড়া। কটেজ লাইব্রেরি ও ভবানীপুর ইনস্টিটিউটের সাহিত্য শাখার অধিবেশনে পঠিত। প্রবন্ধ আমি লিখি এবং সম্ভবত যত লেখা উচিত তার চাইতে বেশি লিখি, কিন্তু সে প্রবন্ধ সর্বজন সমক্ষে পাঠ করতে আমি স্বভাবতই সংকুচিত হই। লোকে বলে আমার প্রবন্ধ কেউ পড়ে না। যে প্রবন্ধ লোকে স্বেচ্ছায় পড়ে না সে প্রবন্ধ অপরকে পড়ে শোনানোটা অবশ্য শ্রোতাদের ওপর অত্যাচার করারই শামিল। এ সত্ত্বেও আমি আপনাদের অনুরোধে আজ যে একটি প্রবন্ধ পাঠ করতে প্রস্তুত হয়েছি তার কারণ, লাইব্রেরি সম্বন্ধে কথা কইবার আমার কিঞ্চিত অধিকার আছে। কিছুদিন পূর্বে সাহিত্যপত্রে আমার সম্বন্ধে এই মন্তব্য প্রকাশিত হয় যে আমি একজন উদাসীন গ্রন্থকীট। এর অর্থ, কোনো কোনো লোক যেমন সংসারের প্রতি বিতরাগ হয়ে বনে গমন করেন, আমিও তেমনি সংসারের প্রতি বিতরাগ হয়ে লাইব্রেরিতে আশ্রয় নিয়েছি। পুস্তকাগারের অভ্যন্তরে আমি যে আজীবন সমাধিস্থ হয়ে রয়েছি এ জ্ঞান আমার অবশ্য ইতিপূর্বে ছিল না। সে যাই হোক, আমার কৈশোর বন্ধু শ্রীযুক্ত সুরেশচন্দ্র সমাজপতির দত্ত এই সার্টিফিকেটের বলে এক্ষেত্রে বই পড়া সম্বন্ধে দু চার কথা বলতে সাহস হয়েছি। লাইব্রেরিতে বইয়ের গুণগান করাটা আমার বিশ্বাস অসঙ্গত হবে না। পরিচ্ছেদ 2। আজকের সভায় যে দু চার কথা বলবো সে আলাপের ভাষায় ও আলাপের ভাবে, অর্থাৎ তাতে কাজের কথার চাইতে বাজে কথা ঢের বেশি থাকবে। এই বিংশ শতাব্দীতে লাইব্রেরির সার্থকতা এবং উপকারিতা সম্বন্ধে বিশেষ কোনো কথা বলবার কি প্রয়োজন আছে? এই সম্বন্ধে যা বক্তব্য তা ইতিপূর্বে হাজারবার কি বলা হয়নি? তবে বই পড়ার অভ্যাসটা যে বদ অভ্যাস নয় এই কথাটা সমাজকে এ যুগে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়া আবশ্যক। কেননা মানুষে একালে বই পড়ে না, পড়ে সংবাদপত্র। এ যুগে সভ্য সমাজ ভরে উঠে করে দুটি কাজ, এক চা পান আর সংবাদপত্র পাঠ। একজন বিলাতি কবি চায়ের সম্বন্ধে বলেছেন যে দ্য কাপ দ্যাট চিয়ার্স বাট নট ইনব্রিয়েটস, অর্থাৎ চা পান করলে নেশা হয় না অথচ ফুর্তি হয়। চা পান করলে নেশা না হোক, চা পানের নেশা হয়। সংবাদপত্র সম্বন্ধেও ওই একই কথা খাটে। তারপর অতিরিক্ত চা পানের ফলে মানুষের যেমন আহারে অরুচি হয়, অতিরিক্ত সংবাদপত্র পাঠের ফলেও মানুষের তেমনি সাহিত্যে অরুচি হয়। আমরা দেশশুদ্ধ লোক আজকের দিনে এই মানসিক মন্দাগ্নিগ্রস্ত হয়ে পড়েছি। সুতরাং সাহিত্য চর্চা করবার প্রথাটা যে সভ্যতার একটা প্রধান অঙ্গ, এই সত্যটার চারদিকে আজ প্রদক্ষিণ করবার সংকল্প করেছি। পরিচ্ছেদ 3। কাব্য চর্চা না করলে মানুষ জীবনের একটা বড় আনন্দ থেকে স্বেচ্ছায় বঞ্চিত হয়। এই আনন্দের ভাণ্ডার সর্বসাধারণের ভোগের জন্য সঞ্চিত রয়েছে। সুতরাং কোনো সভ্য জাতি কোস্মিন কালে তার দিকে পিঠ ফেরায়নি, এ দেশেও নয় বিদেশেও নয়। বরং যে জাতির যত বেশি লোক যত বেশি বই পড়ে সে জাতি যে তত সভ্য, এমন কথা বললে বোধহয় অন্যায় কথা বলা হয় না। নিদ্রা কলহে দিন যাপন করার চাইতে কাব্য চর্চায় কালাতিপাত করা যে প্রশংসনীয়, এমন কথা সংস্কৃতেই আছে।
সংস্কৃত কবিরা সকলেই সংসারের বৃষ বৃক্ষের অমৃতোপম ফল কাব্যামৃতের রসাস্বাদ করবার উপদেশ দিল। সেকালে সে উপদেশ কেউ গ্রাহ্য করতেন কি না সে বিষয়ে অনেকের মনে সন্দেহ আছে। কিছুদিন পূর্বে আমারও ছিল। কেননা নিজের কলমের কালি লেখকেরা যে অমৃত বলে চালিয়ে দিতে সদাই উৎসুক তার পরিচয় একালেও পাওয়া যায়। কিন্তু একালেও আমরা যখন ওসব কথা ভুলিনি তখন সেকালেও সম্ভবত কেউ ভুলতেন না, কেননা সেকালে সমজদারের সংখ্যা একালের চাইতে ঢের বেশি ছিল। কিন্তু আমি সম্প্রতি আবিষ্কার করেছি যে হিন্দু যুগে বই পড়াটা নাগরিকদের মধ্যে একটা মস্ত বড় ফ্যাশন ছিল। এই স্থলে বলা আবশ্যক যে নাগরিক বলতে সেকালে সেই শ্রেণীর জীব বোঝাতো একালে ইংরাজিতে যাকে ম্যান অ্যাবাউট টাউন বলে। বাংলা ভাষায় ওর কোনো নাম নেই, কেননা বাংলাদেশে ও জাত নেই। ও ভালাই যে নেই সেটা অবশ্য সুখের বিষয়। পরিচ্ছেদ 4। যদি অনুমতি করেন তো এই সুযোগে প্রাচীন ভারতবর্ষের নাগরিক সভ্যতার কিঞ্চিত পরিচয় দিই। সেকালে এদেশে যেমন একদল ত্যাগী পুরুষ ছিলেন তেমনি আর একদল ভোগী পুরুষও ছিলেন। ভারতবর্ষের আরণ্যক ধর্মের সঙ্গে অল্প বিস্তর পরিচয় আমাদের সকলেরই আছে, কিন্তু তার নাগরিক ধর্মের ক্রিয়াকলাপ আমাদের অনেকের কাছেই অবিদিত। এর ফলে ভারতবর্ষের প্রাচীন সভ্যতার ধারণাটা আমাদের মনে নিতান্ত একপেশো হয়ে উঠেছে। সেই সভ্যতার শুধু আত্মার নয়, দেহের সন্ধানটাও আমাদের নেওয়া কর্তব্য, নচেৎ তার স্বরূপের সাক্ষাৎ আমরা পাব না। সেকালের নাগরিকদের মতিগতি রীতিনীতির আদ্যপান্ত বিবরণ পাওয়া যায় কামসূত্রে। এই গ্রন্থ রচিত হয়েছিল অন্তত 1500 বৎসর পূর্বে এবং এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন ন্যায়দর্শন সর্বশ্রেষ্ঠ ভাষ্যকর স্বয়ং বাৎসায়ন। অতএব কামসূত্রের বর্ণনা আমরা সত্য বলেই গ্রাহ্য করতে বাধ্য। বিশেষত ও সূত্র যখন সংস্কৃত সাহিত্যে শাস্ত্র হিসেবেই চিরকাল গণ্য ও মান্য হয়ে এসেছে। আমি উক্ত গ্রন্থ থেকে নাগরিকদের গৃহসজ্জার আংশিক বর্ণনা এখানে উদ্ধৃত করে দিচ্ছি। বাহিরের বাসগৃহ অতি শুভ্র চাদর পাতা শয্যা একটি থাকিবে এবং তাহার উপর 2টি অতি সুন্দর বালিশ রাখিতে হইবে। তাহার পার্শ্বে থাকিবে প্রতিসজ্জিকা এবং তাহার শিরোভাগে কূর্চস্থান ও বেদিকা স্থাপিত করিবে। সেই বেদিকার ওপর রাত্রি শেষে অলুন নেপল, মাল্য, শিকত করণ্ডক, সৌগন্ধিক পুটিকা, মাতলুঙ্গাত্মক, তাম্বুল প্রভৃতি রক্ষিত হইবে। ভূমিতে থাকিবে পতদ্গ্রহ, ভিত্তি গাত্রে নাগ দন্তা বসক্তা বীণা, চিত্রফলক, বর্তিকা সমুদ্গত এবং যে কোনো পুস্তক। উপরোক্ত বর্ণনা একটু ব্যাখ্যার অপেক্ষা রাখে, কেননা এর অনেক শব্দই বাংলা ভাষায় প্রচলিত নেই। আমি কয়েকটা টিকা এবং কতকটা অভিধানের সাহায্যে এই সকল অপরিচিত শব্দের বাচ্য পদার্থের যে পরিচয় লাভ করেছি তা আপনাদের জানাচ্ছি। প্রতি সজ্জিকার অর্থ ক্ষুদ্র পর্যঙ্ক, ভাষায় যাকে বলে খাটিয়া। এই খাটিয়া অবশ্য নাগরিকরা নিজেদের গঙ্গাযাত্রার জন্য প্রস্তুত রাখতেন না। তার মাথার গোড়ায় থাকত কূর্চস্থান। কূর্চ শব্দের সাক্ষাৎ আমি কোনো অভিধানেই পাইনি, তবে টিকাকার বলেন শয্যার শিরোভাগে ইষ্ট দেবতার আসনের নাম কূর্চ। আত্মবান নাগরিকেরা ইষ্ট দেবতার স্মরণ ও প্রণাম না করে শয়ন গ্রহণ করিতেন না, সুতরাং কূর্চ হচ্ছে এক প্রকার ব্র্যাকেট। সেকালের এই বিলাসী সম্প্রদায়, আমরা যাকে বলি নীতি, তার ধার এক করাও ধারতেন না।
কিন্তু দেবতার ধার 16 আনা ধারতেন। এ ব্যাপার অবশ্য অপূর্ব নয়। একালেও দেখা যায় মানুষের প্রতি অত্যহিত অত্যাচার করবার সময় মানুষ এই ইষ্ট দেবতাকেও ঘন ঘন স্মরণ এবং প্রণাম করে। যাক ওসব কথা, এখন দেখা যাক বেদিকা বস্তুটি কি। বেদিকাতে যত প্রকার দ্রব্য রাখবার ব্যবস্থা আছে তাতে মনে হয় ও হচ্ছে টেবিল, এবং টিকাকারের বর্ণনা থেকে বোঝা যায় অনুমান ভুল নয়। তিনি বলেন বেদিকা ভিত্তি সংলগ্ন হস্ত পরিমিত চতুষ্কোণ এবং কুতকুট্টিম অর্থাৎ ইনলেট। অনুলেপন দ্রব্যটি হয় চন্দন, নয় মেয়েরা যাকে বলে রূপটান তাই। মাল্য অবশ্য ফুলের মালা, কি ফুল তার উল্লেখ নেই, কিন্তু ধরে নেওয়া যেতে পারে আর যাই হোক গাঁদা নয়, কেননা তারা বর্ণগন্ধের সৌকুমার্য বুঝতেন। শিখত করণ্ডক হচ্ছে মোমের কৌটা। সেকালে নাগরিকেরা ঠোঁট আগে মোম দিয়ে পালিশ করে নিয়ে তারপর তাতে আলতা মাখতেন। সৌগন্ধিক পুটিকা হচ্ছে ইংরেজিতে যাকে বলে পাউডার বক্স। বোতল না হয়ে বাক্স হওয়ার কারণ, সেকালে অধিকাংশ গন্ধদ্রব্য চূর্ণ আকারে ব্যবহৃত হতো। দেওয়াল ছেড়ে ঘরের মেঝের দিকে যদি দৃষ্টিপাত করা যায়, করলেই প্রথমে চোখে পড়ে পতদ্গ্রহ অর্থাৎ পিকদানি। তারপর চোখ তুললে নজরে পড়ে ভিত্তি সংলগ্ন হস্তিদন্তে বিলম্বিত বীণা। টিকাকার বলেন সে বীণা আবার নিচল অবগুণ্ঠিতা। বাংলার অনেক পদ্য লেখকদের ধারণা নিচল অর্থে শাড়ি। শাড়ি পরা বীণার অবশ্য কোনো মানে নেই, নিচল অর্থে গেলাপ। জয়দেব যে শ্রী রাধিকাকে বলেছিলেন শিলয় নীল নিচলং, অর্থাৎ তার অর্থ নীল রঙের একটি ঘেরাটো পরো। ইংরেজি ভাষায় ওর তর্জমা হচ্ছে পুট অন এ ডার্ক ব্লু ক্লোক। এখন আবার প্রকৃত প্রস্তাবে ফিরে আসা যাক। তারপর পাই চিত্রফলক। সংস্কৃত কাব্যের বর্ণনা থেকে অনুমান করা যায় পুরাকালে ছবি কাঠের উপরে আঁকা হতো, কাপড়ের উপরে নয়। বর্তিকা সমুদ্গকের অর্থ তুলি ও রং রাখবার বাক্স। তারপর বই। নাগরিকদের গৃহের এবং দেহের এই সাজসজ্জার বর্ণনা থেকেই বুঝতে পারবেন তারা কি চরিত্রের লোক ছিলেন। তারপর প্রশ্ন ওঠে বই নিয়ে এই প্রকৃতির লোকেরা কি করতেন? কেননা নাগরিক আর যাই হন, তারা যে সব উদাসীন গ্রন্থকীট ছিলেন না সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। পুস্তক কি তবে এদের গৃহসজ্জার জন্য রক্ষিত হতো, যেমন আজকাল কোনো কোনো ধনী লোকের গৃহে হয়? এই সন্দেহ দৃঢ় হয়ে আসে যখন টিকাকারের মুখে শুনতে পাই যে এই সকল বিনাদি দ্রব্য সর্বদা উপঘাতের অর্থাৎ ব্যবহার করিয়া নষ্ট করিবার জন্য নহে, কেবল বাসগৃহের শোভা সম্পাদনার্থ ভিত্তি নিহিত হস্তিদন্তে ঝুলাইয়া রাখিতে হইবে। কালে ভদ্রে কখনো প্রয়োজন হইলে তাহা হইতে নামাইতে হইবে। পূর্বোক্ত সন্দেহের আরও কারণ আছে। সূত্রকার যখন বলেছেন যহ কশ্চিত পুস্তকং, অর্থাৎ যা হোক একটা বই, তখন ধরে নেওয়া যেতে পারে যে সে বই আর যেই কারণেই হোক পড়বার জন্য রাখা হতো না। কিন্তু টিকাকার আমাদের এই সন্দেহ ভঞ্জন করেছেন। তার কথা এই যহ কশ্চিত, এটি সামান্য নির্দেশ হইলেও তখনকার যে কোনো কাব্য তাহাই পড়িবার জন্য রাখিবে, ইহাই যে সূত্রকারের উপদেশ তাহা স্পষ্ট বুঝা যাইতেছে। টিকাকারের এই সিদ্ধান্ত আমি গ্রাহ্য করি। বীণা ও পুস্তক দুই সরস্বতীর দান হলেও ও দুই গ্রহণ করবার সমান শক্তি এক দেহে প্রায় থাকে না। বীণাবাদন বিশেষ সাধনা সাধ্য, পুস্তক পঠন অপেক্ষাকৃত ঢের সহজ। সুতরাং বই পড়ার অধিকার যত লোকের আছে, বীণা বাজাবার অধিকার তার সিকি লোকেরও নেই। এই কারণে সকলকে জোর করে বিদ্যা শিক্ষা দেবার ব্যবস্থা এই যুগের সকল সভ্য দেশেই আছে, কিন্তু কাউকে জোর করে সঙ্গীত শিক্ষা দেবার ব্যবস্থা কোনো অসভ্য দেশেও নেই।
অতএব নাগরিকেরা বিনা দেয়ালে টাঙিয়ে রাখতেন বলে যে পুঁথির ডুরি খুলতেন না, এরূপ অনুমান করা অসঙ্গত হবে। সে যাই হোক, টিকাকার যখন বলেছেন যে সে বই নয় তখনকার বই, এই উক্তি প্রমাণ করে যে সে বই পড়া হতো, যে বই এখনকার নয় কিন্তু সেকালে, যাকে ইংরেজিতে বলে ক্লাসিক, তা ভদ্র সমাজে অনেক লোক ঘরে রাখে পড়বার জন্য নয়, দেখবার জন্য। কিন্তু হালের বই লোকে পড়বার জন্যেই সংগ্রহ করে, কেননা অপর কোনো উদ্দেশ্যে তা গৃহজাত করবার কোনোরূপ সামাজিক দায় নেই। আর এক কথা, আমরা বর্তমান ইউরোপের সভ্য সমাজেও দেখতে পাই যে এখনকার বই পড়া সে সমাজের সভ্যতার ফ্যাশনের একটি প্রধান অঙ্গ। আনাতোল ফ্রান্সের টাটকা বই পড়িনি একথা বলতে প্যারিসের নাগরিকেরা যাদৃশ লজ্জিত হবেন। সম্ভবত কিপলিংয়ের কোনো সদ্য প্রসূত বই পড়িনি বলতে লন্ডনের নাগরিকাও তাদৃশ লজ্জিত হবেন। যদিচ আনাতোল ফ্রান্সের লেখা যেমন সুপাঠ্য, কিপলিংয়ের লেখা তেমনি অপাঠ্য। একথা আমি আন্দাজে বলছি না। বিলেতে একটি ব্যারিস্টারের সঙ্গে আমার পরিচয় ছিল। জনরব তিনি মাসে 10-20 হাজার টাকা রোজগার করতেন। অত না হোক, যা রটে তা কিছু তো বটেই। এই থেকে আপনারা অনুমান করতে পারবেন তিনি ছিলেন কত বড় লোক। এত বড় লোক হয়েও তিনি একদিন আমার কাছে অস্কার ওয়াইল্ডের বই পড়িনি এই কথাটা স্বীকার করতে এতটা মুখ কাঁচুমাচু করতে লাগলেন, যতটা চোর ডাকাতেরাও কাঠগড়ায় দাঁড়িয়ে গিলটি প্লিট করতে সচরাচর করে না। অথচ তার অপরাধটা কি? অস্কার ওয়াইল্ডের বই পড়েননি এই তো, ওসব বই পড়েছি স্বীকার করতে আমরা লজ্জিত হই। শেষটা তিনি এর জন্য আমার কাছে কৈফিয়ত দিতে শুরু করলেন। তিনি বললেন যে আইনের অশেষ নজির উদরস্থ করিতেই তার দিন কেটে গিয়েছে। সাহিত্য পড়বার তিনি অবসর পাননি। বলা বাহুল্য, এরকম ব্যক্তিকে এদেশে আমরা একসঙ্গে রাজনীতির নেতা এবং সাহিত্যের শাসক করে তুলতুম। কিন্তু সাহিত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই একথা কবুল করতে তিনি যে এতটা লজ্জিত হয়ে পড়েছিলেন, তার কারণ তার এই জ্ঞান ছিল যে তিনি যত আইনজ্ঞই হন আর যত টাকাই করুন, তার দেশে ভদ্র সমাজে কেউ তাকে বিদগ্ধ জন বলে মান্য করবে না। সংস্কৃত বিদগ্ধ শব্দের প্রতিশব্দ কালচার্ড। বাদশায়ন যাকে নাগরিক বলেন, টিকাকার তাকে বিদগ্ধ নামে অভিহিত করেন। এর থেকে প্রমাণ হচ্ছে যে এদেশে পুরাকালে কালচার জিনিসটা ছিল নাগরিকতার একটা প্রধান গুণ। এই স্থলে বলা আবশ্যক যে একালে আমরা যাকে সভ্য বলি সেকালে তাকে নাগরিক বলতো। অপরপক্ষে সংস্কৃত ভাষায় গ্রাম্যতা এবং অসভ্যতা পর্যায় শব্দ, ইংরাজিতে যাকে বলে সিনোনিমস। পঞ্চম পরিচ্ছেদ। এর উত্তরে হয়তো অনেকেই কথা বলবেন যে সেখানে বই পড়াটা ছিল বিলাসের একটা অঙ্গ। বাদশায়নী যখন আমার প্রধান সাক্ষী, তখন এই অভিযোগের প্রতিবাদ করা আমার পক্ষে কঠিন। এই যুগে অবশ্য আমরা সাহিত্য চর্চাটা বিলাসের অঙ্গ বলে মনে করি নে। ও চর্চা থেকে আমরা ঐহিক এবং পারত্রিক নানারূপ সুফল লাভের প্রত্যাশা রাখি। আপনারা সকলেই জানেন যে সংস্কৃত সাহিত্যে মাল্য, চন্দন, বনিতা এ তিন একসঙ্গেই যায় এবং তিনই ছিল এক পর্যায়ভুক্ত। কিন্তু আমাদের কাছে মাল্যচন্দনের সামিল বনিতাও নয়, কবিতাও নয়। কাজে আমাদের চোখে সেকালের নাগরিক সমাজের রীতিনীতি অবশ্য দৃষ্টিকটু থাকে, কেননা আমাদের চোখের পিছনে আছে আমাদের মন এবং আমাদের মনের পিছনে আছে আমাদের বর্তমান সামাজিক বুদ্ধি।
এই কারণেই প্রাচীন সমাজের প্রতি সুবিচার করতে হলে সে সমাজকে ঐতিহাসিকের চোখ দিয়ে দেখা কর্তব্য। তাই আমি উদাসীন গ্রন্থকীট হিসাবে নাগরিকদের উক্তরূপ সাহিত্যচর্চার ফলাফল একটুখানি আলোচনা করে দেখতে চাই। বলা বাহুল্য, ঐতিহাসিক হতে হলে প্রথমত বর্তমানের প্রতি উদাসীন হওয়া চাই, দ্বিতীয়ত প্রাচীন গ্রন্থের কীট হওয়া চাই, আরও অনেক হওয়া চাই, কিন্তু ও দুটি না হলে নয়। যে সমাজে কাব্য চর্চা হচ্ছে বিলাসের একটি অঙ্গ, সে সমাজ যে সত্য, এই হচ্ছে আমার প্রথম বক্তব্য। যা মনের বস্তু তা উপভোগ করবার ক্ষমতা বর্বর জাতির মধ্যে নেই। ভোগ অর্থে তারা বোঝে কেবলমাত্র দৈহিক প্রবৃত্তির চরিতার্থতা। ক্ষুদ পিপাসার নিবৃত্তি পশুরাও করে এবং তাছাড়া আর কিছু করে না। অপরপক্ষে যে সমাজের আয়সীর দলও কাব্যকলার আদর করে, সে সমাজ সভ্যতার অনেক সিঁড়ি ভেঙেছে। সভ্যতা জিনিসটি কি এ প্রশ্ন কেউ জিজ্ঞাসা করলে দু কথায় তার উত্তর দেওয়া শক্ত। কেননা যুগভেদে ও দেশভেদে পৃথিবীতে সভ্যতার নানা মূর্তি ধারণ করে দেখা দিয়েছে এবং কোনো সভ্যতাই একেবারে নিরাবিল নয়। সকল সভ্যতার ভিতরেই যথেষ্ট পাপ এবং যথেষ্ট পাঁক আছে। নীতির দিক দিয়ে বিচার করতে গেলে সভ্যতা এবং অসভ্যতার প্রভেদ যে আকাশ পাতাল, একথা নির্ভয় বলা যায় না। তবে মানুষের কৃতিত্বের মাপে যাচাই করতে গেলে দেখতে পাওয়া যায় যে জ্ঞানে, বিজ্ঞানে, কাব্য, কলায়, শিল্পে, বাণিজ্যে সভ্য জাতি এবং অসভ্য জাতির মধ্যে 7 সমুদ্র 13 নদীর ব্যবধান। জনৈক ফরাসি লেখক বলেছেন যে যিনি মানবের ইতিহাস চর্চা করেছেন তিনি জানেন যে মানুষকে ভালো করবার চেষ্টা বৃথা। এ হচ্ছে অবশ্য ক্ষুব্ধ মনের ক্রুদ্ধ কথা, অতএব বেদবাক্য হিসেবে গ্রাহ্য নয়। সে যাই হোক, এ কথার উত্তরে আমি বলি যে মানুষকে ভালো না করা যাক, ভদ্র করা যায়। পৃথিবীতে সুনীতির চাইতে সুরুচি কিছু কম দুর্লভ পদার্থ নয়। পুরাকালে সাহিত্যের চর্চা মানুষকে নীতিমান না করলেও রুচিমান করত। সমাজের পক্ষে এও একটা কম লাভ নয়। ধরে নেওয়া যাক সেকালের নাগরিক সমাজ কাব্যকে মনের বেশভূষার উপকরণ হিসাবে দেখত। তারা যে হিসাবে ওষ্ঠে যাবক ধারণ করতেন সেই হিসাবেই কণ্ঠে শ্লোক ধারণ করতেন, এই অনুমান নিতান্ত অমূলক নয়। সংস্কৃত ভাষার একটি নাতিরস্য শ্লোক সংগ্রহ আছে যার নাম বিদগ্ধ মুখমণ্ডনম। ওরকম নামকরণের ফলে অবশ্য কাব্য অবশ্য রঙের কোঠায় পড়ে যায়। সে যাই হোক, নাগরিকদের বই পড়া যে একেবারে ভস্মে ঘি ঢালার সামিল ছিল না এবং তাদের বৈদগ্ধ যে তাদের মনুষ্যত্ব অনেকটা রক্ষা করেছিল, একটি উদাহরণের সাহায্যে তার প্রমাণ দিচ্ছি। চরিত্রহীন অথচ কলা কুশল নাগরিকদের সেকালে সাধারণ সংজ্ঞা ছিল বিট। এই বিটের একটি ছবি আমরা মৃচ্ছকটিকে দেখতে পাই। ওই নাটকের রাজশ্যালক সকারের সঙ্গে বিটের তুলনা করলেই নিরক্ষর ও বিদগ্ধ জনের প্রকৃতির তারতম্য স্পষ্ট দেখতে পাওয়া যায়। উভয় সমান বিলাসভক্ত, কিন্তু সকার পশু আর বিট সুজন। সকারের ব্যবহার দেখলে ও কথা শুনলে তাকে অর্ধচন্দ্র দিতে হাত নিষ্পিস করে। অপরপক্ষে বিটের ব্যবহারের সৌজন্য, ভাষার আভিজাত্য, মনের সরসতা এত বেশি যে তাকে সাদর সম্ভাষণ করে ঘরে এনে বসাতে ইচ্ছে যায় দুদণ্ড আলাপ করবার জন্য। বৈদগ্ধ্য যে একটি সামাজিক গুণ, একথা অস্বীকার করায় সত্যের অপলাপ করা হবে। মার্জিত রুচি, পরিষ্কৃত বুদ্ধি, সংযত ভাষা এবং বিনীত ব্যবহার মানুষকে চিরকাল মুগ্ধ করে এসেছে এবং সম্ভবত চিরকাল করবে। এই সকল বস্তু সমাজকে উন্নত না হোক অলঙ্কৃত করে এবং এ সকল গুণ
কাব্য ও কলার চর্চা ব্যতীত রক্ত মাংসের শরীরে আপনা হতে ফুটে ওঠে না। তবে এ কথা ঠিক যে প্রাচীন সভ্যতাই সকলের গুণের যতটা মূল্য দিত আমরা ততটা দিইনি। তার কারণ সেকালের সভ্যতা ছিল অ্যারিস্টোক্র্যাটিক, আর একালের সভ্যতা হতে যাচ্ছে ডেমোক্রেটিক। সেকালে তারা চাইতেন আকার, আর আমরা চাই বস্তু। তারা দেখতেন মানুষের ব্যবহার, আর আমরা দেখতে চাই তার ভিতরটা। তারা ছিলেন রূপভক্ত, আর আমরা গুণলুব্ধ। ক্লাসিক সাহিত্যের সঙ্গে আধুনিক সাহিত্যের তুলনা করলে এর প্রভেদ সকলেরই চোখে ধরা পড়বে। এই যুগের সাহিত্য মাত্রই রোম্যান্টিক, অর্থাৎ তাতে আর্টের ভাগ কম, আত্মার ভাগ বেশি। এর কারণ এই যুগের কবিরা কাব্যে আত্মপ্রকাশ করেন। এই যুগের কবি জনগণের প্রতিনিধিও নন, মুখপাত্রও নন। সুতরাং সে কবির মন নিজের মন, লৌকিক মনও নয়, সামাজিক মনও নয়। আর সেকালের কবিরা সামাজিকদের মনোরঞ্জন করতে চেষ্টা করতেন। সেকালে সামাজিকেরা কলাবিদ ছিলেন বলে সেকালের কবিরা রচনায় বস্তুর অপেক্ষা তার আকারের দিকেই বেশি মনোযোগ দিতে বাধ্য হতেন। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে দেখতে পাই কবি কি বললেন তার চাইতে কিভাবে বললেন তার মর্যাদা ঢের বেশি। সুতরাং নাগরিকদের কাব্যচর্চার ফলে প্রাচীন সাহিত্য যে আর্টিস্টিক হয়েছে একথা নির্ভয় বলা যেতে পারে। এই সব কারণে আমরা স্বীকার করতে বাধ্য যে নাগরিকদের কাব্যচর্চা একেবারে নিষ্ফল হয়নি, কেননা তার গুণে ক্লাসিক সাহিত্যে অসামান্য সুষমা ও সামঞ্জস্য লাভ করেছে। কাব্যে আর্টের মূল্য যে কত বড় সে আলোচনার আজ প্রবৃত্ত হব না, কেননা সে আলোচনা দু কথায় শেষ করবার জন্যই। বহু যুক্তি, বহু তর্কের সাহায্যে ও সত্য প্রতিষ্ঠা করতে হবে, কেননা আমি পূর্বেই বলেছি এই যুগের ডেমোক্রেটিক আত্মা আর্টকে অবজ্ঞা করে, সম্ভবত মনে মনে হিংসাও করে। কিন্তু বোধহয় এই কারণে যে আর্টের গায়ে আভিজাত্যের ছাপ চিরস্থায়ী রূপে বিরাজ করে। অথচ ডেমোক্রেসির এই সত্য সর্বদা স্মরণ রাখা কর্তব্য যে লৌকিক মন বস্তুগত বলেই তা মেটেরিয়ালিজমের দিকে সহজেই ঝোঁকে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আর্টের চর্চা আবশ্যক। পরিচ্ছেদ 6। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসাবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ বলে মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমরা এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সে জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং সম্ভবত নির্মমও ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে আজ প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ, কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণেই ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাঁদের শিষ্যেরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলি আয়ত্ত করতে না পারি, তার দোষগুলো আত্মসাৎ করেছি।
এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে আমরা অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। নজির না উড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে দাঁড়িয়ে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্যও নেই। এইটি হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও এও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভারও ভবানী। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। এবং মানুষের মনকে সবল, সচল, সরাগ এবং সমৃদ্ধ করবার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্ম, নীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন ও সত্য, এই সকলের সমবায় সাহিত্যের জন্ম। অপরাপর সাহিত্যের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি সব হচ্ছে মন গঙ্গার তোলা জল। তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভিতরেই সোল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ হতে মুক্ত হব। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তেই হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে। কিন্তু সাহিত্যিক চর্চার জন্য চাই লাইব্রেরি, ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এসব কথা যদি সত্যি হয় তাহলে আমাদের মানতেই হবে যে লাইব্রেরির মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরির প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। আমার মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে কিছু বেশি। একথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ আবার হেসেও উঠবেন। কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নে, অদ্ভুত কথাও বলছি নে। যদিচ এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সেই বিচারে আমার কথা যদি না টাকে তাহলে তা রসিকতা হিসেবে গ্রাহ্য করবেন। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিন্ত থাকি, এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তারা বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলেই যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন,
মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধি বৃত্তিকে জাগ্রত করতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। এর বেশি আর কিছু পারেন না। যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে সে নিজের মন নিজে করে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, তারা যা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। গোদুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে, এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই। তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে। কাজে শিশু যদি তা গিলতে আপত্তি করে, তাহলে সে যে বেদ্রা ছেলে সে বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটা সে যখন এই দুগ্ধ পান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করবার জন্য মাথা নাড়তে হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলেন, আমার মাথা খাও, মরা মুখ দেখো, এই ঢোক, আর এক ঢোক, আর এক ঢোক ইত্যাদি। মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত বলা খাওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ঠিক এই ধরনের। এর ফলে কত ছেলের সুস্থ সবল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন। কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। পরিচ্ছেদ 7। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া তো দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি যে দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা ও শিক্ষিত হওয়া যে এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। শিক্ষা শাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডিয়ালার্স, অর্থাৎ যারা পাশ করতে পারেনি কিংবা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনে বল ছিল বলে কলেজের শিক্ষা তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনে বল বজায় ছিল। তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। সে যুগে ফ্রান্সে কীরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবুও আমি জোর করে বলতে পারি যে এ যুগে আমাদের স্কুল কলেজের শিক্ষার যে রীতি চলছে তার চাইতে সেই শিক্ষা পদ্ধতি কখনোই নিকৃষ্ট ছিল না। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টারমশাইরা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাস। এর জুড়ি আরেকটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়। এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গোলা পর্যন্ত গলাধকরণ করে, তারপর থেকে একে একে সবগুলি উগলে দেয়। এর ভিতর যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই গেলা আর ওগলানো দর্শকের কাছে তামাশা হলো, বাজিকরের কাছে তা প্রাণান্ত পরিচ্ছেদ ব্যাপার। ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী। বলা বাহুল্য সে বেচারা ওই লোহার গোলাগুলির এক কণাও জীর্ণ করতে পারে না।
আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলি বিদ্যালয়ে গলাধকরণ করে পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয়। এর জন্য সমাজ তাদের বাহবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণশক্তি বাড়ছে। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ, সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। আমি বলি, শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক। কেননা আমাদের স্কুল কলেজ ছেলেদের স্বশিক্ষিত হওয়ার যে সুযোগ দেয় না, শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে। আমাদের শিক্ষা যন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, তার আপনার বলতে আর বেশি কিচ্ছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত কড়া হয়। সৌভাগ্যের বিষয় এই, ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে এহেন শিক্ষা পদ্ধতিতেও যাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণে যে এ স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। প্রতি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, সেই অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরির প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। তার কারণ, আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল। অষ্টম পরিচ্ছেদ। অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এই ওকালতি করবার, বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর, সকলে মুখে মানলেও কাজে মানে না। মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত, এক যারা কেতাবি আর এক যারা তা নয়। বাংলার শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় এ কথা নির্ভয় বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের ওপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন, সে দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়। সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়, কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই। অথচ এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই। একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনোতুষ্টি হয় না। একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না। কিন্তু একথা আমরা সকলে মানি নে যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত নির্জীব। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ এবং সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তির হ্রাস করা। অতএব কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, একথা যেমন সত্য, যে নির্জীব তারও যে আনন্দ নেই একথা তেমনি সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। জাতীয় আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলুম। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি নে, সম্মত হইনি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। আপনাদের কাছে আমার আরেকটি নিবেদন আছে। এ প্রবন্ধে
প্রাচীন যুগের নাগরিক সভ্যতার উল্লেখটা কতকটা ধান মানতে শিবের গীত গাওয়া হয়েছে। এ কাজ আমি বিদ্যে দেখাবার জন্য করিনি, পুঁথি বাড়াবার জন্য করিনি। এই ডেমোক্রেটিক যুগে অ্যারিস্টোক্রেটিক সভ্যতার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে এই প্রসঙ্গের অবতারণা করেছি। আমার মতে এই যুগের বাঙালির আদর্শ হওয়া উচিত প্রাচীন গ্রিক সভ্যতা। কেননা এই উচ্চ আশা অথবা দুরাশা আমি গোপনে মনে পোষণ করি যে প্রাচীন ইউরোপে এথেন্স যে স্থান অধিকার করেছিল, ভবিষ্যৎ ভারতবর্ষে বাংলা সেই স্থান অধিকার করবে। প্রাচীন গ্রিক সভ্যতার বিশেষত্ব এই যে তা ছিল একাধারে ডেমোক্রেটিক এবং অ্যারিস্টোক্রেটিক, অর্থাৎ সে সভ্যতা ছিল সামাজিক জীবনে ডেমোক্রেটিক এবং মানসিক জীবনে অ্যারিস্টোক্রেটিক। সেই কারণে গ্রিক সাহিত্য এত অপূর্ব, এত অমূল্য। সেই সাহিত্যে আত্মার সঙ্গে আর্টের কোনো বিচ্ছেদ নেই, বরং দুয়ের মিলন এত ঘনিষ্ঠ যে বুদ্ধি বলে তা বিশ্লিষ্ট করা কঠিন। আমাদের কর্মীয় দল যেমন একদিকে বাংলার ডেমোক্রেসি গড়ে তুলতে চেষ্টা করছেন, তেমনি আর একদিকে আমাদেরও পক্ষে মনের অ্যারিস্টোক্রেসি গড়ে তোলবার চেষ্টা করা কর্তব্য। এর জন্য যে সকলের পক্ষে কাব্যকলার চর্চা, গুণী ও গুণজ্ঞ উভয়ের মনের মিলন না হলে কাব্যকলার আভিজাত্য রক্ষা করা অসম্ভব। সাহিত্য চর্চা করে দেশ শুধু লোক গুণজ্ঞ হয়ে উঠুক, এই হচ্ছে দেশের লোকের কাছে আমার স্বনির্বন্ধ প্রার্থনা। এখানেই শেষ হলো প্রবোধ চৌধুরীর প্রবন্ধ বই পড়া। প্রবন্ধটি লেখা হয়েছে শ্রাবণ 1325 বঙ্গাব্দে। প্রবন্ধ পাঠ এখানেই শেষ। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও কিছু প্রবন্ধ, উপন্যাস, নাটক, গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দেখতে থাকুন, শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল, আর পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।